আজকের গল্প ভুতুড়ে শ্মশান। আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন 0.0। গল্পে আমি অর্ণব। চলো গল্পটা শুরু করা যাক। রাত খুবই গভীর হলো। শ্মশানের নীরবতায় শুধু পাতার মচমচে শব্দ শোনা যায়। আমি অনির্বাণ সেন, সাংবাদিক হিসেবে বহু রহস্য উদ্ঘাটন করেছি, কিন্তু এবার যা ঘটলো তা আমার কল্পনার বাইরে ছিল। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল গ্রামের পুরনো শ্মশানের আশেপাশে কিছু অলৌকিক ঘটনা ঘটছে। কেউ রাতের বেলা শ্মশানের পথে গেলে অদ্ভুত আওয়াজও শুনতে পায়, অথবা অনুভব করে ঠান্ডা হাতে স্পর্শ। এসব নিয়ে কুসংস্কার কথা উঠলেও আমার মনে হলো ঘটনাটা একটু খতিয়ে দেখা দরকার। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল গ্রামের পুরনো শ্মশানের আশেপাশে এক রাতে লণ্ঠন হাতে আমি আর আমার সহকারী রমেশ বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। পথে গ্রামের বুড়ো জমিদার আমাদের সাবধান করে বলল, ও পথে যেও না বাবা, ওখানে কিছু একটা আছে বলেই শোনা যায়। আমরা শোনার ভান করলাম না, এড়িয়ে চলে এলাম। শ্মশানের কাছে পৌঁছে দেখলাম জ্যোৎস্নার আলোয় ধোঁয়া উঠেছে, যেন বাতাস থমথমে। শ্মশানের বড় বট গাছের ডালে কয়েকটা পেঁচা বসে রয়েছে। হঠাৎ পেছন থেকে যেন কারোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। পেছন ফিরতেই দেখি কিছু নেই। রমেশ ফিসফিস করে বলল, দাদা, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আমার গায়ে কাঁটা দিল। আমরা সামনে এগোতেই দেখি পুরনো পোড়া ঘরের ভেতরে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। লম্বা কঙ্কালসার দেহ, চোখ দুটো জ্বলছে। মূর্তিটি ঠান্ডা গলায় বলল, এ জায়গা আমাদের, তোমরা সবাই চলে যাও। হঠাৎ হঠাৎ কড়কড় শব্দ করে বাতাস বইতে লাগলো। চারিদিকে আগুন নিভে গেল, আর সেই ছায়া মূর্তিটি আমার দিকে এগিয়ে এলো। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। রমেশ থরথর করে কাঁপছে। ওর হাতের লুণ্ঠনটা প্রায় পড়ে যাচ্ছিল। ছায়া মূর্তিটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমার মন বলছিল দৌড়ে পালাই, কিন্তু দুটো পা যেন মাটিতে আটকে গেছে। আমি গলা শক্ত করে বললাম, কে তুমি? কোনো উত্তর নেই, শুধু শ্মশানের বাতাস ভারী হয়ে উঠছে, যেন হাজারো শোকাতুর আত্মার কান্না মিশে আছে তাতে। রমেশ তখন আর থাকতে পারল না, চিৎকার করে বলল, এখানে থাকাটা ঠিক হবে না মনে হচ্ছে। আমরাও আর দেরি না করে আমরা দৌড় দিলাম, কিন্তু মাত্র কয়েক ধাপ এগোতেই দেখি সামনে একটা ছায়া দাঁড়িয়ে। এবার আর একটা ছায়া মূর্তি, ওর চোখ দুটো ঠিক যেন জ্বলন্ত কাঠ কয়লা, আর তার ঠোঁটের কোণে একটা বিকট হাসি। আমরা ওই দিক থেকে আটকে গেছি। রমেশ এক লাফে আমাকে আঁকড়ে ধরল। আমি দ্রুত চারপাশটা দেখার চেষ্টা করলাম, কিন্তু এই ধোঁয়ার মতো ছায়া মূর্তিগুলো আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। হঠাৎ পেছন থেকে একটা ফিসফিসে আওয়াজ এলো, এখানে আসার সাহস দেখালে কেন তোমরা? তোমরা আর কেউ ফিরে যেতে পারবে না। আমার কাঁধের ওপর ঠান্ডা একটা হাত অনুভব করলাম, যেন বরফের স্পর্শ। আমি আর সহ্য করতে পারলাম না।
করে লণ্ঠনটা সামনে ছুঁড়ে দিলাম। আগুনের আলোয় মুহূর্তের জন্য ছায়াগুলো স্পষ্ট হলো। আর তখনই আমি যা দেখলাম তা আমি জীবনেও ভুলব না। ওরা মানুষ ছিল না, ওরা একটা কঙ্কালসার, পোড়া মাংসের গন্ধে মাখা ছায়ামূর্তি। তোমরা কে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম। তোমরা তো তো তোমরা কে? তো 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 তোমরা কে? আমি কাঁপা গলায় বললাম। একটি মূর্তি সামনে এগিয়ে এলো। তার গলাটা যেন ভাঙা, গল গল করে আওয়াজ হলো, আমরা যারা এখানে মরেছি তারা এখানেই আটকে আছি। কেউ আমাদের মুক্তি দেয়নি, কেউ আমাদের শ্রদ্ধাও করে না। আমার মাথার ভেতরটা ঝাঁকুনি খেলো। তবে কি এরা সত্যি অভিশপ্ত আত্মা? রমেশ একলা পেয়ে আমার হাত চেপে ধরল। দাদা, কিছু একটা করো, না হলে আমাদের ওরা মেরে ফেলবে বলেই জানা যায়। আমি ভাবতে লাগলাম কিভাবে এই ভয়ঙ্কর আত্মাদের থেকে বাঁচা যায়। আমি পকেট থেকে একটা পবিত্র গঙ্গা জল বের করলাম। সেটাই আমার শেষ ভরসা। কিন্তু আমি জানি না এটা কাজ করতে পারবে কিনা। আমি হাত উঁচিয়ে বললাম, এদের মুক্তি চাই, তাহলে বলো কি করতে হবে? তাহলে বলো কি করতে হবে? একটি ছায়ামূর্তি কেঁপে উঠল, তারপর বলল, এই শ্মশানে এক তান্ত্রিক আমাদের আটকে রেখেছে। যতক্ষণ না তার গোপন মন্ত্র ধ্বংস করা হচ্ছে আমরা কেউ মুক্তি পাব না। আমি অবাক হয়ে গেলাম। কে এই তান্ত্রিক? সে কি এখনো বেঁচে আছে, নাকি তার কোনো অভিশপ্ত অস্তিত্ব আছে এই শ্মশানে? রমেশ ফিসফিস করে বলল, দাদা দাদা তান্ত্রিক মানে কি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এটাই খুঁজে বের করতে হবে। আমরা এবার গভীর শ্মশানের দিকে এগিয়ে চললাম। সামনে কি আছে তা আমরা জানি না, কিন্তু জানতাম এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে চলেছি আমরা দুজন শ্মশানের আরো গভীরে এগিয়ে গেলাম। চারপাশটা কেমন যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে গেছে, যেন এই জায়গায় সময়টা বাইরে থেকে আটকে গেছে। কেবল পুড়ে যাওয়া কাঠের গন্ধ, ভেজা মাটির গন্ধ আর হালকা ধোঁয়ার আস্তরণ। আমি পকেট থেকে একটা টর্চ বার করে সামনের দিকে তাক করলাম। অন্ধকারের মধ্যে কয়েকটা ছায়ামূর্তি নড়ে চড়ে উঠল, তবে তারা আক্রমণ করল না। রমেশ ফিসফিস করে বলল, দাদা, এই শ্মশানে তান্ত্রিকের মন্ত্রের ব্যাপারটা কি সত্যি? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। অতৃপ্ত আত্মাদের আটকে রাখার জন্য অনেক শক্তিশালী তান্ত্রিকরা কিছু বিশেষ মন্ত্র ব্যবহার করত। যদি সেই মন্ত্র এখনো কার্যকর থাকে তবে এই আত্মাগুলো এখানেই বন্দি থাকবে। রমেশ গলা শুকিয়ে বলল, তাহলে তান্ত্রিকের আস্তানাটা খুঁজে বের করতে হবে আমাদের প্রথম। আমি সম্মতি জানালাম, কিন্তু এটা এত সহজ নয়। শ্মশানের ভেতরে একটা পুরনো পোড়া মন্দির ছিল, যা বছরের পর বছর ধরে অযত্নে পড়ে আছে। শুনেছি ওই মন্দিরে কোনো এককালে ভয়ঙ্কর এক তান্ত্রিক তপস্যা করত। আমরা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
মন্দিরের ধ্বংসস্তূপের কাছে পৌঁছতেই একটা কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে উঠল। আমি আর রমেশ থমকে গেলাম। কুকুরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। হঠাৎ কুকুরটা কেমন যেন একটা অদ্ভুতভাবে চিৎকার করে উঠল, আর তারপর একটা হাড় জিজিরে লোক ধোঁয়ার মধ্যে আবির্ভূত হলো। এসেছে আমার সন্ধান স্থলে। আমাদের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। লোকটার গায়ে চামড়া ছিল কালচে, মুখটা একেবারে কঙ্কালের মতো, আর তার চোখ দুটো যেন গভীর অন্ধকার। তোমরা কি জানো, মৃত্যুর পরও কিছু সাধক তাদের শক্তি ধরে রাখতে পারে। আমাদের দুজনের শরীরই ঘামতে লাগলো। রমেশ ফিসফিস করে বলল, দাদা, এটা কি? এটা তান্ত্রিক? আমি কোনো মতে মাথা নাড়লাম। লোকটা একটা কর্কশ হাসি দিল। তোমরা কি মনে করো আমার কাজ এত সহজেই নষ্ট করা যাবে? তা কোনোদিনই সম্ভব নয়। বলি সে তার হাত বাড়িয়ে একটা মন্ত্র উচ্চারণ করলো। ওং হিং ব্লিং ক্লিং টিকায় নামা। তারপর যা ঘটলো তা অবর্ণনীয়। একটি ভয়ঙ্কর আমাদের চারপাশে ধোঁয়া জমাট বাঁধতে শুরু করলো। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একের পর এক ভয়ঙ্কর আকৃতির ছায়া। বীভৎস মুখ, পোড়া দেহ, কঙ্কালের মতো হাত বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি ঝট করে পকেট থেকে একটা গঙ্গা জল বের করলাম, কিন্তু সেটা হাতে নিয়ে অনুভব করলাম আমার হাত কাঁপছে। এই আতঙ্কের পরিবেশে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখাটা খুবই অসম্ভব হয়ে উঠছে। তান্ত্রিক হাসলো। তোমরা আমার অভিশাপ থেকে মুক্তি পেতে চাও? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার আমি গলা শক্ত করলাম। তোমাদের খেলা চলবে না। আমরা জানি এই মন্দিরে তোমাদের সমস্ত শক্তির মূল রয়েছে। সেটাকে ধ্বংস করলেই তোমার সব অভিশাপ শেষ হয়ে যাবে। তান্ত্রিক এবার হঠাৎ থমকে গেল। আমার অনুমান সত্যি, এই মন্দিরের ভেতরে তার সাধনার কোনো বিশেষ বস্তু লুকিয়ে আছে, যা তাকে ওই পরলোক থেকেই শক্তি জোগাচ্ছে। রমেশ চিৎকার করে বলল, দাদা, তাহলে চলো ভেতরে ঢুকে সেটাকে ধ্বংস করা যাক। কিন্তু সহজে কি আর কাজ হবে? তান্ত্রিক এবার পুরোপুরি রেগে গেল, আর হাতের ইশারায় চারপাশের ছায়ামূর্তি আমাদের আক্রমণ করতে শুরু করলো। আমরা দৌড়ে মন্দিরের ভেতরে ঢুকলাম। পেছনে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর আওয়াজ, বাঁচতে পারবে না, তোমরা কেউই বাঁচতে পারবে না। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমাদের সামনে একটা কালো রঙের পাথর বেদি দেখা গেল। সেটার চারপাশে পুরনো হাড়গোড় ছড়িয়ে আছে, যেন বহু আত্মা এখানে বলি হয়েছে। আমি হাত দিয়ে বেদিটা স্পর্শ করতেই একটা ঝটকা লাগলো। রমেশ পেছন থেকে চিৎকার করলো, দাদা, এই পাথরটাতেই তান্ত্রিকের শক্তি লুকিয়ে আছে। আমি জানতাম আমাদের সময় কম। পকেট থেকে আমি একটা লোহার রড বের করলাম, আর কোনো চিন্তা না করে সেটাকে পুরো শক্তি দিয়ে বেদির উপর আঘাত করলাম। না! বিদ্রোহী চিৎকারে পুরো মন্দির কেঁপে উঠল। বৌদির গায়ে ফাটল ধরতে লাগলো, বেদির গায়ে ফাটল ধরতে লাগলো, আর কালো ধোঁয়ার স্রোত বেরিয়ে এলো।
সেই ধোঁয়ার মধ্যে একের পর এক আকন্দিত সেই ধোঁয়ার মধ্যে একের পর এক আকন্দিত মুখ ফুটে উঠল। ওরা সেই বন্দি আত্মারা, যারা এতদিন ওই অভিশাপে আটকে ছিল। হঠাৎ ঝড়ের মতো সবকিছু গর্জন করতে শুরু করলো, আর একটা তীব্র আলো চারিদিকে ছড়িয়ে পড়লো। আমি আর রমেশ ছিটকে পড়লাম বাইরের দিকে। চোখ খুলে দেখি মন্দিরের ভেতরে আর কিছু নেই। বেদি গায়েব, তান্ত্রিকও উধাও। শুধু একদল শান্ত আত্মারা ছায়া শুধু একদল শান্ত আত্মার ছায়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে। তারা মুক্তি পেয়েছে। রমেশ ধপ করে বসে পড়ল, হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, শেষ শেষ হয়ে গেল সব কিছু। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ, অভিশাপ শেষ। এবার এ শ্মশানে আর কোনো ভয় থাকবে না। বাইরে তখন ভোরে আলো সবে ফুটেছে, বাতাসে আর সেই মৃত্যুর কোনো গন্ধ নেই। আমরা ধীরে ধীরে ফিরে চললাম। পেছনে পড়ে রইল সেই শ্মশানের ইতিহাস, আর এক তান্ত্রিকের শেষ পরিণতি। সমাপ্ত। এইরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।